ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে সমবেত হলেন লাখো মানুষ। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কায় ইসরায়েলের প্রায় ৬০% নাগরিক। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল চীন। সুপার টাইফুন বাভে আঘাত হানল যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের আজাদি সড়কে সমবেত হয়েছেন লাখো মানুষ। শেষ যাত্রায় অংশ নিতে সোমবার ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হয় সেখানে। খামেনির মরদেহবাহী একটি ট্রাক ধীর গতিতে জনসমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে যায়। একই ট্রাকে তার মেয়ে 14 মাস বয়সী নাতনি, জামাতা এবং পুত্রবধূর মরদেহ বহন করা হয়। শেষকৃত্যের শোভাযাত্রার তেহরান পর্বের সমাপ্তি হয় আজাদি স্কোয়ারে। এরপর খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর কারবালা ও নাজাফে নেওয়া হবে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ইরানে মাশহাদে দাফন করা হবে। গেল শুক্রবার শুরু হয় আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। এতে ইরান এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও সরকারি প্রতিনিধি দল প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানান। বিদায় অনুষ্ঠানের পর সোমবার তেহরানে মূল জানাজার শোভাযাত্রা হয়। 7 জুলাই কুম শহরেও জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। 8 জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজার আনুষ্ঠানিকতা হওয়ার পরিকল্পনা আছে। সেখানে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা মরদেহ গ্রহণ করবেন। তারপর প্রধান শিয়া পবিত্র স্থাপনাগুলোতে মরদেহ নেওয়া হবে। চূড়ান্ত জানাজা অনুষ্ঠিত হবে 9 জুলাই। পরে ইমাম রেজা মাজার প্রাঙ্গণে মরদেহ দাফন করা হবে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে 6 জুলাই তেহরানের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। 7 জুলাই মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে। 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমা এবং শহীদ হাশেমি নাজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে সম্পূর্ণ স্থগিত আছে। 7 ও 8 জুলাই দেশের বাকি অংশে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। তবে শেষ দিনের আনুষ্ঠানিকতার সময় মাশহাদে এ বিধিনিষেধ কার্যকর থাকবে। ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে যে কোনো ইরানি নেতাকেই একই পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13 জানিয়েছে, যে কোনো সময় এবং যে কোনো হুমকি মোকাবেলায় ইসরায়েল পুরোপুরি প্রস্তুত। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে। ইসরায়েলে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা করছেন দেশটির প্রায় 60% নাগরিক। ইহুদি নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেউইশ পিপল পলিসি ইনস্টিটিউটের জনমত জরিপে এ তথ্য জানা গেছে। জরিপে অংশ নেওয়া 79% ইসরায়েলি মনে করেন সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদের বিগত বছরটি অত্যন্ত বাজে কেটেছে। এর পাশাপাশি দেশটির প্রায় 49% সাধারণ মানুষ নিজেদের ভবিষ্যৎ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চরম হতাশ। 52% ইসরায়েলি নাগরিক বিশ্বাস করেন দেশে আবারও একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বা অন্য কোনো শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এর লক্ষ্যবস্তু করা হতে পারে। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে নতুন একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করে সফল হয়েছে চীন। এই পরীক্ষার কয়েক ঘন্টা আগে বেইজিং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রকে তাদের এই পূর্ব পরিকল্পিত অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। চাইনিজ পিপলস লিবারেশন আর্মি নেভির দেয়া বিবৃতির সূত্রে সেদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, পারমাণবিক সাবমেরিন থেকে একটি ড্যামি বা নকল যুদ্ধাস্ত্র সহ কৌশলগত ক্ষেপণাস্ত্রটি সফলভাবে নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে নির্ধারিত আন্তর্জাতিক জলসীমায় অত্যন্ত নিখুঁতভাবে আঘাত এনেছে। এটি বেইজিংয়ের দ্বিতীয় কৌশলগত ক্ষেপণাস্ত্রের বড় পরীক্ষা। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল চীন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্পর্কে অদ্ভুত মিম বা ছবি শেয়ার করে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 80 বছর বয়সী ট্রাম্প দাবি করেছেন মেলোনি তার প্রতি অতিরিক্ত আসক্ত। ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।
রুথ সোশ্যালে ৪৯ বছর বয়সী মেলোনির সঙ্গে একটি সম্পাদিত ছবি পোস্ট করেছেন ট্রাম্প। ছবিতে দেখা যাচ্ছে মেলানি ট্রাম্পের দিকে তাকিয়ে হাসছেন। ট্রাম্প ছবির ক্যাপশনে লিখেছেন, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন। ট্রাম্পের এই আচরণ দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আবারও উত্তেজনা সৃষ্টি করেছে। উল্লেখ্য, গেল সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন সাম্প্রতিক G7 সম্মেলনের সময় মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য এক প্রকার ভিক্ষা বা অনুনয় বিনয় করেছিলেন। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে সম্পূর্ণ মন গড়া এবং বানোয়াট। ইতালি সংবাদ সংস্থা আদন ক্রোনাস এর বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন চ্যানেল রেতে 4K দেয়া সাক্ষাৎকারে মেলোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইতালি এবং তিনি কখনোই কারো কাছে ভিক্ষা বা অনুনয় করে না। তিনি অতীতে কারোর সামনে হাঁটু গেড়ে বসেননি, ভবিষ্যতেও বসবেন না। তিনি বিশ্বাস করেন, পশ্চিমা বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী হয়। ইতালি সেই শক্তিশালী ঐক্যের অংশ হিসেবেই কাজ করছে। যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের আর কোনো শক্তিশালী বন্ধু বা রাষ্ট্রীয় সহযোগী নেই। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের এমন মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ভারত ইসরায়েলের অন্যতম বৃহত্তম ও প্রধান সমর্থক। নয়াদিল্লির কাছ থেকে তেল আবিব সবসময়ই অসামান্য সহযোগিতা পেয়েছে। রোববার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে বিশেষ সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেছেন, বিশ্বমঞ্চে আমেরিকার বাইরেও তাদের অনেক গুরুত্বপূর্ণ বন্ধু আছে। ভারতে ১৪০ কোটি মানুষ বসবাস করে, সেখানে ইসরায়েলের ব্যাপক সমর্থক আছে। ব্যাপক বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ সুপার টাইফুন বাভি সরাসরি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম এবং নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে। ওই অঞ্চলে ঘন্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। পাশাপাশি দমকা হাওয়া বয়ে গেছে ৩৫০ কিলোমিটার বেগে। এই ঝড়ের কারণে সোমবার উপকূলীয় এলাকায় ব্যাপক এবং বিপর্যয়কর ক্ষয়ক্ষতির তীব্র সতর্কতা জারি করেছে মার্কিন জাতীয় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে সমুদ্রে প্রায় ১১ মিটার বা ৩৫ ফুট উঁচু বিশাল ঢেউ সৃষ্টি হতে পারে। নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপান ও রোটা দ্বীপের সংশ্লিষ্ট কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, ইতিমধ্যে দ্বীপের বিভিন্ন স্থান থেকে ঘরবাড়ি ভেঙে পড়া সহ বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন। তীব্র দাবদাহে আমেরিকার বিভিন্ন রাজ্যে ২৫ জন মারা গেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, গরমে সবচেয়ে বেশি মারা গেছে নিউ জার্সি রাজ্যে। প্রদেশটিতে ২২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ইলিনয় রাজ্যে ১ জন এবং মিসিসিপি রাজ্যে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর্দ্রতা ও তাপমাত্রার সমন্বয়ে সৃষ্ট হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর এবং ফ্লোরিডার জ্যাকসনভিলের মতো শহরগুলোতে ৩৭.৭ ডিগ্রি থেকে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স ও টুসন শহরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চরম দাবদাহ বইতে পারে। তাপমাত্রা ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হতে পারে। শ্রীলঙ্কার এক কারাগারে কয়েদিদের রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন মারা গেছেন, আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। সোমবার পুলিশ জানিয়েছে, রাজধানী কলম্বোর উত্তরে নেগম্বো অঞ্চলের প্রধান কারাগারে দুটি মাদক চক্র রোববার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে নারী কয়েদিরা ছাদে উঠে বাঁচার আকুতি জানান। ভিড়ের কারণে এক পর্যায়ে ছাদের একটি অংশ ধসে যায়। এতে বেশ কয়েকজন নারী কয়েদি আহত হন। কারাগারের আশপাশের লোকজন জানিয়েছেন, তারা ভেতরে গোলাগুলি শব্দ শুনেছেন। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, সংঘর্ষ রোববার রাতে শুরু হয়েছিল, সোমবার সকালে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় ৪ জন কারারক্ষী নিহত হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।